যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাত বোমা বিস্ফোরণ। তিলে তিলে শেষ হচ্ছে সুন্দরবন, বনের মধ্যে মানুষের অবাধ যাতায়াত বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা 7:30 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর 15% শুল্ক ছিল। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে বাংলাদেশের কার্যকরভাবে আমেরিকান পণ্যের উপর 74% শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে 37% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষত পোশাক শিল্পে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মহাষ্টমী স্নান উৎসবের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের টিমকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই স্থানকে ঘিরে নদীর পাড় ঘাট সহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে 1,500-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী। টহল দিচ্ছে সেনাবাহিনী, নদে রয়েছেন কোস্টগার্ড, নৌবাহিনী সদস্য সহ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। বৌদ্ধ খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি এবং আমরা এখানে একটা পুণ্য স্নান করে সবাই আপনাদের আপনার পূর্ণ সব সময় থাকতে পারি, এটার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে সম্প্রদায় সমিতির চেষ্টা নেই, এখানকার সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। ভোগান্তি ছাড়াই এবারের ঈদ যাত্রা সম্পন্ন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। এদিকে ঈদের ছুটির পর আজই ঢাকার সড়কে যানবাহনের উপস্থিতি বেড়েছে। এতে নগরী ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। তাই গেল কয়েকদিনের চেয়ে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ আরও বেড়েছে। ব্যস্ততম নগরী ফিরতে শুরু করেছে তার চেনা রূপে। আজকে যেহেতু সরকারি সকল ছুটি শেষ, অফিস আদালত আগামীকাল থেকে খোলা আছে, সেই মোতাবেক কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকামুখী যে মানুষের ঢল এগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে তাই ফিরতি যাত্রীদের ভিড় আরও বেড়েছে। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে যাত্রাপথে ভিড় কম ছিল। যাওয়ার সময়ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সবকিছু মিলে ভালোই ছিল, আগের চেয়ে অনেক বেটার মনে হয়েছে। রাস্তায় কোনো ছিনতাইয়ের কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আসছে। এবার আসলাম ট্রেনে, টিকিট পাইতেও কোনো ধরনের সমস্যা হয়নি। জাস্ট টাইমে ট্রেনের টিকিটটা পেয়েছি, এমনকি জাস্ট টাইমে ট্রেনও ছেড়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আসতে পেরেছি। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ, গাবতলী, মহাখালী সহ বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। বাবা মার সাথে ঈদ পালন করে আসলাম, অনেক ভালো লাগলো। আমরা আজকে সকালবেলা রওনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, আসার সময় কোনো জ্যাম পাইনি। আমি তো সরকারি একটা জব করি, তাই আমার কালকে আমার সকালবেলা আমার 9টার মধ্যে অফিসে যাইতে হবে। আগামীকাল থেকে কলেজ খোলা, কর্ম শুরু হবে ইনশাল্লাহ। গত বছর অনেক হ্যারাসমেন্ট হয়েছি, কিন্তু এই বছর অনেক ভালো হয়েছে আর কি। রাস্তায় কোনো যানজট নেই আর কি, সব কিছু ক্লিয়ার। এবারে অনেক সুস্থ পরিবেশ। ধন্যবাদ ডক্টর ইউনূস স্যারকে, অসংখ্য ধন্যবাদ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
টানা ৮ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি। পবিত্র ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি থাকায় ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য। তবে দুই দেশের মধ্যে স্বাভাবিক থাকে যাত্রী পারাপার। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, ওপারে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক অপেক্ষায় রয়েছে বন্দরে প্রবেশে। সকালে কার্যক্রম শুরু হওয়ার পর বন্দর দিয়ে প্রবেশ করতে থাকে একের পর এক ট্রাক। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কের সামনে থেকে ১ কেজি ১৫০ গ্রাম স্বর্ণালংকার, বিপুল পরিমাণ বিদেশি সিগারেট সহ ৪ চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা বিমানবন্দরের সড়কে চেকপোস্ট পার হবার সময় একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ওই সিএনজি থেকে ১ কেজি ১৫০ গ্রাম ওজনের স্বর্ণালংকার, ১২ কার্টন বিদেশি সিগারেট, ২টি আইফোন ও ২টি ল্যাপটপ সহ ৪ জনকে আটক করা হয়। দুবাই থেকে অবৈধভাবে আসা এসব স্বর্ণালংকার দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় চোরা কারবারিরা। স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত বাকিদের বিষয়ে জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শরীয়তপুরে জাজিরা দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে উপজেলার বিলাসপুরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজশাহীর বাগমারায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত তরুণকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রানশি বাজার এলাকায় এই ঘটনা হয়। ছুরিকাঘাতে নিহত মাছ ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। জনতার পিটুনিতে নিহত তরুণ আমিনুল ইসলাম। আমিনুল মাদকাসক্ত বলে দাবি পুলিশের। পুলিশ জানায়, রানশি বাজার এলাকায় চায়ের দোকানে বসে চা পান করছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে গিয়ে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে তার বুকে ছুরিকাঘাত করেন আমিনুল। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। বাগমারা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ জনতা আমিনুলকে পিটিয়ে হত্যা করে। অপেশাদার জেলে চোরা শিকারী মোয়ালদের অদক্ষতা ও কিছু অসাধু বন কর্মকর্তার কারণে তিলে তিলে নিঃশেষ হচ্ছে সুন্দরবন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা পৃথিবীর একক বৃহত্তম ও ম্যানগ্রোভ বন বারবার পুড়ছে আগুনে। প্রতিরোধে বনের মধ্যে মানুষের অবাধ যাতায়াত বন্ধসহ আইনের কঠোর প্রয়োগ চান পরিবেশবিদরা। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডেও তেমন পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। পূর্ব বন বিভাগে 23 বছরে আগুন লেগেছে 30 বার। পুড়েছে বিস্তীর্ণ বনভূমির গাছপালা ও বিভিন্ন লতাগুল্ম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100 একর বনভূমি। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে জেলে ও মোয়ালদের ফেলে আসা আগুনেই পড়ে সুন্দরবন। অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। প্রত্যেক বছর যদি আগুন লাগায় তাহলে বন তো আমাদের থাকবে না, শুধু বন তো সব ধ্বংস হয়ে যাবে। পাতা কই ছাড় দেখেন, এই ফেরি জাল পাতা, এইখানে আগুন লাগে এই জলাকারে খালি জাল মাছ ধরার জন্য। লোকালের মানুষ তারা গরু মহিষ বেশি ছেড়ে দিচ্ছে মানারে। তারা দেখা যাচ্ছে গরু মহিষ ছাড়িয়ে দিলে ওরা বিড়ি তামাক নিয়ে আসে, মাঝে সাথে একটা বিড়ি খাইয়া তামাক ফালাই দিতে পারে, সেই কারণে হইতে পারে। আপনার মৌসুমে হলো মধু ভাঙ্গার সিজনটা থাকে, আর একই টাইমে আগুন লাগে। বারবার লাগে, এর কোনো পদক্ষেপ নেয় না সরকার। এই বিনিময়ে সরকারের লোকেরা খুব চেষ্টা সাহায্য করতে। আমি মনে করি এদেরকে চিহ্নিত করে আইনে আওতায় আনা হবে। পাশাপাশি এর দায় কিন্তু বন বিভাগ এড়াতে পারে না, কারণ বন বিভাগের যারা জনবল রয়েছে এবং তারাও কিন্তু কিছু অসাধু চক্র রয়েছে, তারা কিন্তু এখানে খাল বিল এবং লিজ আকারে দেয় এবং অঘোষিতভাবে, এবং সেই কারণে কিন্তু এই প্রবণতা বেড়ে যাচ্ছে একের পর এক। এই সুন্দরবনকে বাঁচানোর জন্য বা ফায়ার ফাইটিং এর জন্য এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে, এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে বলে আমি মনে করি। অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্টেও মোয়ালদের ব্যবহৃত আগুনের কুণ্ডুলি, জেলেদের সিগারেট এবং দাবদাহকে আগুন লাগার কারণ হিসেবে উল্লেখ করা হয়। সুন্দরবন সংলগ্ন নদী ও খাল খনন, অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় প্রতি 2 কিলোমিটার পর পর ওয়াচ টাওয়ার বসিয়ে নজরদারি সুপারিশও করা হয়, কিন্তু 2 যুগেও বাস্তবায়ন হয়নি অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন সময়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ।
তিনজনের তদন্ত কমিটি করা হয়েছে, তিনজনই বন বিভাগের লোক, এবং এই তদন্ত কমিটি দিয়ে আসল ঘটনা যে বের হয়ে আসবে না সেটি নিশ্চিত করে বলা যায়। সেই কারণে তদন্ত কমিটির ক্ষেত্রে আমরা বলবো যে এখানে স্থানীয় যারা মানুষ আছে এবং সিপিজি আছে, পরিবেশকর্মী আছে, সংবাদকর্মী আছে, জনপ্রতিনিধি, সকলের সমন্বয়ে একটা তদন্ত কমিটি হলে সেই তদন্ত কমিটির মধ্যে দিয়ে আসল ঘটনা বের হয়ে আসবে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাসে যেন সিপিজি বা বিটিআরটিদের কিছু ভাতা দেওয়া হয়, তারা যেন ভিজিলেন্স থাকে। তারপরে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র যেমন অগ্নি নির্বাপন যন্ত্র আমরা নিব, আমাদের সেই জলযানও নাই, একটা জলযান নাই যে আমরা যে এই অগ্নি নির্বাপন যন্ত্রটা নদীতে নিয়ে যাব, সেই জলযানেরও একটা অভাব রয়েছে আমাদের কাছে। বনে আগুনের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কবিরহাটে 7 বছর বয়সী যমজ বোনকে ধর্ষণের ঘটনায় তাদের আইনি সহায়তা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবুল হাসান পলাশ সহ অন্যরা। সিলেটের সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে বিএনপি। দুপুরে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদি সহ অন্যরা। জামাত ইসলামী ঈদ পরবর্তী প্রীতি সমাবেশ হয়েছে বগুড়ায়। সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্র সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। সময়ানুবর্তিতা একটি মৌলিক রীতিতে পরিণত করতে মুভমেন্ট ফর পাংচুয়ালিটির উদ্বোধন হয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে। স্থানীয় নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন সাহিত্যিক, লেখক, সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শকত আলী। নেত্রকোনায় আটপাড়ায় আব্দুল লতিফ হত্যা মামলার আসামিদের হুমকির প্রতিবাদ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে শহরের কুরপাড়া উপজেলা পরিষদ মার্কেটে এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগীরা। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী সহ সকল অপকর্মের হোতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল হয়েছে নরসিংদীতে। দুপুরে করিমপুর ইউনিয়নে বাউশিয়া বাজারে এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে সংলাপ হয়েছে কুড়িগ্রামে। ফুলবাড়ী ডিগ্রি কলেজ হলরুমে এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব সহ অন্যরা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে পুণ্যার্থীর ঢল নেমেছে কিশোরগঞ্জে। ভগবানের কৃপালাভ ও পাপ মুক্তির আশায় হোসেনপুর পুরাতন ব্রহ্মপুত্র নদে জড়ো হতে থাকে পুণ্যার্থীরা। জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব হয়েছে। ভোর থেকে জামালপুর ও শেরপুর ব্রহ্মপুত্র সেতু এলাকায় এতে ভিড় করতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। শরীয়তপুরের চর ভয়রা উচ্চ বিদ্যালয়ে এসএসসি 2013 ব্যাচের পুনর্মিলনী হয়েছে। এতে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকরা। নিজেদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।